ও 5 আসামির যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। জীবন দিয়ে বার্তা দিয়ে গেছেন ফ্যাসিবাদকে দুমড়ে মুচড়ে দেওয়ার বললেন অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে মানুষের মত কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমএ কারাগার থেকে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবার। শিক্ষার্থীদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান বাবার। এমন একজন যে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু সেই ছেলেরা এসে যদি প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মা কষ্ট হয়ে থাকে। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন গুতেরেস। স্বদেশে ফেরার স্বপ্নে বিফল রোহিঙ্গারা। আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনে জাতিসংঘের উদ্যোগে নিরাপদ অঞ্চলের দাবি। গ্যাসের দাম বাড়ালে অবনতি হবে মূল্যস্ফীতি পরিস্থিতির। ব্যর্থ হবে 8% নামানোর লক্ষ্য অর্জন, বলছে সিপিডি। বাজেটে করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার সুপারিশ। এবং বই ছাপাতে বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবারের মধ্যেই সব স্কুলে পৌঁছানোর আশা। কাগজ মজুত করে সংকট তৈরির চেষ্টায় ছিল অসাধু ব্যবসায়ীরা, দাবি এনসিটিবির। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা বহাল রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 5 আসামিরও। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। অ্যাটর্নি জেনারেল বলছেন, অপরাধী যত প্রভাবশালী হোক আর পার পাওয়ার সুযোগ নেই। রায়ে এই বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। রোববার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 20 আসামির ফাঁসির অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পরিবার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, জীবন দিয়ে ফ্যাসিবাদ দুমড়ে মুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য তার। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। রায় ঘোষণার পর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান ছিল আবরারের বাবার। এখন দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় তারা। কারাগার থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিবার। উচ্চ আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। এবং আমরা আশা করব যে অতি দ্রুত যে বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পূর্ণ করে রায় যাতে কার্যকর করা হয়। রায় কার্যকরে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি পর্যন্ত, কেননা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। অভিযোগপত্রে বলা হয়, ফেসবুকে ভারত বিরোধী পোস্টকে কেন্দ্র করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে আবরার ফাহাদকে ডেকে নেয় ছাত্রলীগের নেতারা। ফেসবুকে ভারত বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ তুলে কয়েক দফায় চলে নির্যাতন। সে রাতের ঘটনাক্রম জেনে নেব সাদিকুর রহমানের রিপোর্টে। 2019 সালের 5 অক্টোবর
ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ফেসবুকে ভিন্নমত পোষণ করে স্ট্যাটাস দেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ। এই ফেসবুক পোস্টটি কাল হয় আবরারের জীবনে। পরদিন রাত 8টার দিকে আবরার সহ কয়েকজন শিক্ষার্থীকে শেরেবাংলা হলের দোতলার 211 নম্বর কক্ষে ডেকে পাঠান ওই সময়কার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 7-8 জন নেতা। পরে যখন নিশ্চিত হয় আবরার বেঁচে নেই, তখন সিঁড়ি থেকে লাশ নিয়ে রাখা হয় হলের ক্যান্টিনে। আবরারের মরদেহ উদ্ধারের পর রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করে পরিবার। 2019 সালের 13 নভেম্বর মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। 2020 সালের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। 4 বছর পর এই মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 আসামির জামিন আদেশ হতে পারে আজ। এর আগে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 আসামির মধ্যে এ পর্যন্ত জামিন পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। অভিযুক্ত বিডিআর সদস্যদের স্বজন ও জামিনে মুক্তরা সুবিচারের দাবি জানিয়েছে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন তিনি, এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে, দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি। গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সিইসি জানান, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চায় ইসি। লোকাল অবজারভারদের প্রশিক্ষণ সহ অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের থাকতে না দেয়া দেশে নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এই অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি খুব একটা। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে জানেন না ঠিক মতো। তাই পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওদের কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতেন না, আগামীতে পারবেন কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে মেলানো যাবে না। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে
সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। Is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারেই বেশি আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকালে 9:50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাকে বিদায় জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন। সফরে জাতিসংঘ মহাসচিব, প্রধান উপদেষ্টা এবং অন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, তাদের মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোল টেবিল বৈঠকে অংশ নেন। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আশ্বাসে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত কয়েক লাখ রোহিঙ্গা। আশা করছেন 2026 সালে স্বদেশে ফিরে ঈদ উদযাপন করবেন। একই সঙ্গে যে কয়দিন ক্যাম্পে থাকবেন ততদিন পর্যন্ত পর্যাপ্ত খাদ্য সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর রাখাইন যেহেতু আরাকান আর্মির দখলে, সেক্ষেত্রে জাতিসংঘ চাইলেই নিরাপদ অঞ্চল তৈরি করে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পারে বলে মনে করেন রোহিঙ্গা নেতারা। উখিয়ার আশ্রয় শিবির ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক করেন রোহিঙ্গা কমিউনিটি, ধর্মীয় নেতা, নারী ও যুবকদের সঙ্গে। এ সময় রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর তার সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন দুজন। আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত লাখ লাখ রোহিঙ্গা। দেশে 8 বছর পর্যন্ত দেশে তারা তাগি আর বাংলাদেশে তাগি পরবাসের মধ্যে শেয়ার বাদ আর দেশের দিল বেশি খুশি। বাংলাদেশের ডাক্তার জেনারেল সেক্রেটারি ইন্টারনিউ করে আসছিল ইয়ার মাঝে আর খুশি হই আর দেশের মাঝে ইতারা আর এবছরের মাঝে এড়ে ইফতার করাই। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরানো সম্ভব হয়নি। এর মধ্যে 1 এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে WFP। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সহায়তার আশ্বাসে খুশি রোহিঙ্গারা। খাদ্যের মোতালাকা যেন হমিজার গই হ্যাঁ মোতালাকা আরা ভাবি স্যার আহমদে আসে করি কেলাম গেলে এবার হওয়া মতা হওয়া। রোহিঙ্গা কমিউনিটির নেতারা মনে করেন জাতিসংঘ চাইলে রাখাইনের নিরাপত্তা নিশ্চিত করলে দ্রুত প্রত্যাবাসন সম্ভব। তারা জুবানত্তুন কথা খন্দান ক্লিয়ার করিয়া কইলে রোহিঙ্গা তো জিবা ফুট কম বজে হিবা আরা খুশিস করি হিবা রোহিঙ্গা লাগে দিয়ে দুধ ইউন তারা হ্যাং কইয়ে বেশা করিয়া। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের সহিংসতার সময় পালিয়ে আসা। গত বছরও প্রায় 65,000 রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গ্যাসের দাম বাড়লে মূল্যস্ফীতির আরও অবনতি ঘটতে পারে, তাই নতুন অর্থবছরে দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। আসন্ন বাজেট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো, কর মুক্ত আয় সীমা নির্ধারণ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংস্থাটি। ডলার সংকট, রিজার্ভ পতন, উচ্চ মূল্যস্ফীতি, রপ্তানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশমালায় বলছে, জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরও উস্কে যাবে। এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা সংস্থাটি। জ্বালানি তেলের যদি সঠিকভাবে
অ্যাডজাস্ট করা হতো তাহলে দামও কমতো এবং সেটার মুদ্রাস্ফীতির উপরে ইম্প্যাক্ট হতো না। আর দ্বিতীয়ত বিদ্যুৎ খাতে আমরা ভর্তুকি কমানোর কথা বলছি। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমলে যে বিদ্যুতের দাম বাড়তে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ ভর্তুকি আমরা দিচ্ছি কিসে? অযাচিত ক্যাপাসিটি পেমেন্ট পে করার জন্য। জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। এই আন্দোলনটার মধ্যে যারা আহত বা নিহত হয়েছেন অনেকেরই মানসিক এবং শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আমাদের প্রস্তাব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই 2026 অর্থ বছরের বাজেটে একটি বৃত্তি কর্মসূচি চালু করুক তাদের জন্য। এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি বন্ধ ও সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুপারিশ করেছে সিপিডি। হলো 30%। আপনারা জানেন কোভিড। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের অতীত ইতিহাস পর্যালোচনা করে বের করা হয়েছে ভূমিকম্পের 1 নম্বর বিপজ্জনক জোন সিলেট অঞ্চল। গত 27 মাসে দেশে 110টি ভূমিকম্পের অধিকাংশ সিলেটকে ঘিরে সংঘটিত হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে কেউ বিল্ডিং কোড মানছে না বলে দাবি সিটি কর্পোরেশনের। নগরের 25টি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম, আর ফায়ার সার্ভিস বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বাংলাদেশকে ভূকম্পনের 3টি জোনে ভাগ করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু স্থান যেমন সিলেট, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার উল্লেখযোগ্য। 2023 সাল থেকে চলতি বছরের 5 মার্চ পর্যন্ত দেশে 110টি ভূমিকম্পের রেকর্ড করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়। ফাইলিং না করায় ওই বিল্ডিংটা টান দিয়ে ওদিকে নিচে গিয়ে দক্ষিণ সাইডে নিচে গিয়া অন্তত সাইডে মুড়ে দিলাম, এরপর তারা গাছ নিয়ে আরো উঠতে ধরছে। যে স্বাভাবিকভাবে ভবন নির্মাণ এইটাতে মনোযোগী দিতে হবে, কারণ ভূমিকম্পের এক্সাক্ট পূর্বাভাস না হোক কিন্তু আমরা তো বলে দিচ্ছি যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। ভূমিকম্প পরবর্তী জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান বিভাগের শীর্ষ কর্মকর্তা। যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে সার্বিক সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি আমরা জানমাল রক্ষার্থে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ভবন নির্মাণে নকশা অনুমোদনের পর কেউ বিল্ডিং কোড মানছে না বলে দায়সারা জবাব সিটি কর্পোরেশনের। যারা দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করেন। আমরা সব সময় তাদেরকে মিটিং করে এটা বলি যে অনুমোদন অনুযায়ী যাতে কাজটা করে। ভবন নির্মাণে নীতিমালা না মানার কারণে রাজা জিসি হাই স্কুলের এই ভবনটি মৃদু ভূমিকম্পে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। 2019 সালে নগরীতে সরকারি বেসরকারি 25টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে সিলেট সিটি কর্পোরেশন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত হিটু শেখ। পুলিশ জানায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হিটু শেখ উপস্থিত হয়ে জবানবন্দি দেয়। এ সময় ধর্ষণের কথা স্বীকার করে সে। পরে আদালত জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বাকি অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার মারা যায় শিশুটি। ধর্ষণ মামলায় এ পর্যন্ত আমরা 4 জনকে গ্রেফতার করেছি। এই 4 জন আসামির অন্যতম আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে এখনও জিজ্ঞাসাবাদ করছি। এই মামলা সংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি ফরেনসিকের জন্য। রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু ও বাংলা বান্থা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতরাতে তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে শনিবার দুপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনে প্রবেশ করছিল। একই সময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে বাংলাবান্ধা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে দুই ট্রেনের 2টি কোচ লাইনচ্যুত ও 4টি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে উদ্ধার কাজ শেষে সন্ধ্যা 7:30টায় শুরু হয় ট্রেন চলাচল। বিতর্কের মুখে আওয়ামী সরকারের কেনা 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মধ্যে প্রায় 1 লাখ পরিণত হয়েছে ইলেকট্রনিক ভোটে। 10 বছর কোনো ঝামেলা ছাড়াই চলার কথা থাকলেও 6 বছরে নষ্ট যন্ত্রের এমন সংখ্যা দাঁড়িয়েছে। 1 লাখ ইভিএম এর বাজার মূল্য 2,500 কোটি টাকা। প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে কেনা 1.5 লাখ ইভিএম প্রকল্পে 9-6 হয়ে থাকতে পারে জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্টে বিস্তারিত। 2018 সালে কেনা এই ইভিএম মেশিনগুলো 3rd জেনারেশনের, কিন্তু আশ্চর্যের হলেও সত্যি যে দামি এই মেশিন নষ্ট হয়ে গেছে মাত্র 6 বছরের মাথায়। সময় সংবাদের হাতে আসা ছবিগুলোই বলছে কতটা অযত্ন অবহেলায় ইভিএমগুলো পড়েছিল বছরের পর বছর। অথচ 1.5 লাখ ইভিএম রক্ষণাবেক্ষণের জন্য ওয়্যার হাউস তৈরির তাগিদ দেয় প্রকল্পের পরিচালক। 2018-তে ইভিএম মেশিনগুলো কেনার পর অন্তত 10 বার প্রকল্পটির পরিচালক লিখিতভাবে ওয়্যার হাউস তৈরির তাগিদ দিয়ে চিঠি দেয় কমিশনের কাছে। সবশেষ চিঠি আসে প্রকল্পের মেয়াদ শেষের 6 মাস পর। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি নন প্রকল্পের পরিচালক। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া যে কটি প্রকল্প তুমুল বিতর্কের জন্ম দেয় তার মধ্যে অন্যতম ইভিএম প্রকল্প। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও ছিল নানা অসঙ্গতি। 2017 সালে 1100 সেট ইভিএমে কারিগরি ত্রুটি থাকায় তা বাতিল করে কমিশন। এরপর একই বছর ইভিএমের দ্বিতীয় সংস্করণ আনে কমিশন। সবশেষ 2018-তে কেনা 4,000 কোটি টাকার বিশাল এই প্রকল্প নেয় নুরুল হুদা কমিশন। যদিও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে 1 লাখ ইভিএম নষ্ট হয়েছে 6 বছরের মধ্যেই। অপরিকল্পিত সেই প্রকল্পের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বলতে পারতেছে না কিছু, মানে মনে পড়তেছে না যে এটা ক্রয়ের বিষয়ে কোনো কিছু, যেহেতু এটা প্রশাসনিক বিষয় ছিল, এগুলো সবসময় মতো করতো সচিবালয় এবং সিইসি। ইভিএম এর ভবিষ্যৎ নিয়ে নিজেরাও অন্ধকারে বর্তমান কমিশন। যেহেতু এটা নিয়ে আমরা নির্বাচনে ব্যবহার করব না বলে বলা আছে, সেই জন্য এই জিনিসটা নিয়ে ওই মুহূর্তে কারোর মাথা ব্যথা নেই, মানে আমরা এটা নিয়ে বিবেচনায় আনছি না। বিশেষজ্ঞদের মতে বিশেষ উদ্দেশ্য হাসিল করতেই নেওয়া হয়েছিল ইভিএম প্রকল্প। দুইটা উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে এটার মাধ্যমে ক্ষমতাসীন দলের রাজনৈতিক সুবিধা অর্জনের উপায় হিসেবে এটাকে ব্যবহার করার পরিকল্পনা ছিল। যারা এই প্রকল্পের সরবরাহকারী প্রতিষ্ঠান বা সরবরাহকারী ব্যক্তি যারা ছিলেন, যারা যে ভেন্ডার্স হিসেবে যাদেরকে বলা হয়, তার পরিচয় অবস্থান যাই হোক না কেন, এখানে তাদের একটা ইন্টারেস্ট ছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। তাদের মতে গত 3টি নির্বাচনে একদিকে জনগণ যেমন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, অন্যদিকে জনগণের পকেট কাটা হয়েছে ইভিএম এর নামে। 4,000 কোটি টাকার অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য 6,500 কোটি টাকার তরঙ্গ নিলামে তুলেছে বিটিআরসি। আসছে জুনে ওই নিলামে 700 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 263 কোটি টাকা। তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা, অন্যদিকে ছাড় দিতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থাও। শুভ খানের রিপোর্ট। মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল, কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কল ড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা।
এই অবস্থায় সেবার মান বাড়াতে 700 মেগাহার্টজ ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। 700 মেগাহার্টজ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম 263 কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। 10 কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে 263 কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। 1 বছর পর পর বা 2 বছর পর পর স্পেকট্রাম নেওয়া এত অতিরিক্ত মূল্যে একেবারে সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলছেন দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি এটাকে অ্যাকনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রাম ফি এটা পৃথিবীর অন্যতম শীর্ষ। আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে 18 কোটি 66 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় শেরপুর জামালপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। এ কারণে বীজ আলু দীর্ঘদিন সংরক্ষণের আশায় হিমাগারে হুমড়ি খেয়ে পড়ছেন কৃষক। তবে হিমাগারে জায়গা না থাকায় বেশিরভাগ কৃষককে ফিরতে হচ্ছে ফসল নিয়ে। সংকট কাটাতে আরও হিমাগারে স্থাপনের দাবি চাষিদের। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে শেরপুর ও জামালপুরে। প্রতিদিন হিমাগারের বাইরে দীর্ঘ সারি তৈরি হচ্ছে আলুবাহী গাড়ির। তবে বেশিরভাগকে ফিরতে হচ্ছে ফসল নিয়ে। কৃষক জানান দীর্ঘ সময় অপেক্ষার পর হিমাগার কর্তৃপক্ষ গোডাউন পূর্ণ বলে ঘোষণা দিয়েছে। এ কারণে বীজ সংরক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা আলু কোল্ড স্টোরে আনছি, কিন্তু আনার পরে দেখে এখানে জায়গা হইতেছে না। আজ 3 দিন ধরে এই জায়গায় আসছি। শেরপুর আরেকটা কোল্ড স্টোর হলে আমাদের জন্য খুব ভালো হতো। এদিকে সংরক্ষণের ধারণ ক্ষমতার অতিরিক্ত আলু আসায় কৃষকদের ফেরত পাঠানোর কথা জানান। ফুল না হওয়া পর্যন্ত আমরা আলু সংরক্ষণ করব, ফুল হওয়ার পরে আমরা বন্ধ করে দেব। শহরে মাইকিং করছি যে আমরা আর আমাদের জায়গা সংকলন হচ্ছে না, আমরা নিতে পারতেছি না। এদিকে হিমাগারে স্থান না পেলে দেশীয় পদ্ধতিতে অন্তত 3 মাস আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ কৃষককে পাশে থেকে স্থানীয় প্রযুক্তিতে যেন তারা সংরক্ষণ করতে পারে সে ব্যাপারে পরামর্শ প্রদান করে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে শেরপুরে 95,706 মেট্রিক টন ও জামালপুরে 1,22,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। মান ও ডিজাইন ভেদে দাম পড়ছে 3,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল। টপ সাথে সারারা, কোটি, এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেন্সের এথনিক এন্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছে। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোশি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি, অর্গেনজা ওড়না, আরামদায়ক আনার
আনারকলি, স্ট্রাকচার্ড কাফতান এবং নানান ডিজাইনের কামিজ। লাইট কালারের মধ্যে পছন্দ করি, তার উপরে একটু হালকা কাজ পছন্দ করি। দড়ি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট। এবার আমার পাকিস্তানি স্টাইলের ড্রেস বেশি পছন্দ। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডের সঙ্গে মিলতে পারি ওইরকম কাপড়টা দেখতেছি। কমফোর্ট এন্ড এক্সেপশনাল জিনিসটা খোঁজার জন্য বেসিক্যালি আসা হয়। সিল্কের জাতীয়র ভিতরে পাঞ্জাবিটা। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা, আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। যাত্রার আগাম টিকিট বিক্রি দুদিন আগে বিক্রি শুরু হলেও এখনো অনেকটাই ফাঁকা গাবতলী বাস টার্মিনাল। কিছুক্ষণ পরপর আসছেন যাত্রীরা, কাটছেন চাহিদা মতো টিকিট। কেউ কেউ আবার পছন্দ মতো না পেলেও ভোগান্তিহীন টিকিট কেটে সন্তুষ্টি প্রকাশ করেন। আবার অনেকেই আগেই কেটে নিয়েছেন অনলাইনে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নির্দিষ্ট কিছু দিনের টিকিটের চাহিদা বেশি। এদিকে ভাড়া নৈরাজ্য ঠেকাতে গাবতলীতে নিয়মিত টহলে রয়েছে সেনাবাহিনী। প্রশাসনের এমন তৎপরতায় খুশি যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা। এর আগে 14 মার্চ থেকে শুরু হয় ঈদ উল ফিতরের আগাম টিকিট বিক্রি। গতবারের মতো বা এর আগের বারের মতো নাই, এবারটা আমরা খুব ইজিলি পেয়েছি। কোনো বেড নাই, কোনো কিছু নাই, ন্যায্য মূল্য সব কিছু হইল। অগ্রিম টিকিটের সারা হচ্ছে মূলত 26, 27, 28 এই 3 দিন অগ্রিম টিকিটের যাত্রী সারা আছে গাবতলীতে। এবার অগ্রিম যাত্রী হচ্ছে 14 তারিখে মোটামুটি ছিল, 14 তারিখের পর থেকে কম, যার নেবার 14 তারিখেই নিয়ে গেছে। আমরা এখনো টিকিট ছাড়ি নেই, কারণ কি আমরা হলো যখন যাত্রী আসে তখন কারেন্ট টিকিট বিক্রি করে তখন গাড়ি ছাড়ি। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। আর একটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিগুলোকে, চাইনিজ যারা হসপিটাল চেইন আছে তাদের সাথেও স্যার চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে, কিন্তু প্রফেসর ইউনুস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নামকরা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয়, তো সেই জন্য সেইটা নিয়েও খুব বড় রকমের আলোচনা হবে। তো এটা একটা খুবই প্রায়োরিটি এরিয়া। আমরা চাচ্ছি এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দেশের ফুটবলের খবর। কাল বাংলাদেশ আসছেন হামজা চৌধুরী। তার দেশে আসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাফুফের কর্মকর্তারা। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে যাচ্ছেন তারা। এদিকে ভারত ম্যাচের আগে নতুন অ্যাওয়ে জার্সি সহ দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষক পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে হামজা চৌধুরীর দেশে আসার দিনক্ষণ। আন্তর্জাতিক বিরতির আগে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। তবে ঢাকা নয়, হামজা সরাসরি আসবেন সিলেটে। সেখান থেকেই নিজের শেকড় হবিগঞ্জের বাড়িতে যাবেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সিলেট বিমানবন্দরে হামজাকে বরণ করে নেবেন বাফুফের এক্সিকিউটিভ কমিটির একটা দল। 17 তারিখ দেশে এলেও 18 তারিখ নিজ বাড়িতে একান্ত সময় কাটাবেন হামজা। সেখানে বাফুফের কোনো আয়োজন না থাকলেও নিরাপত্তার জন্য হামজার সঙ্গে সার্বক্ষণিক একটা টিম নিয়োগ করবে ফেডারেশন। 17 তারিখে 11:40-এ বিমানের ফ্লাইটে সিলেটে ল্যান্ড করবেন। আমাদের এখান থেকে বেশ কিছু এক্সিকিউটিভ কমিটি মেম্বার যাবেন, গিয়ে আপনার অলরেডি ওনারা ওখানকার এয়ারপোর্ট অথরিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন। ওনারা নিজেরা সব দপ্তরে যাবেন, দেখা করবেন। আমাদের এখান থেকে ইতিমধ্যে চিঠি চলে গিয়েছে সার্বিক আয়োজনের জন্য। আমাদের একজন অফিসার, পার্সোনাল অফিসারের মতো অ্যাসাইন করা থাকবেন, যিনি বলতে পারেন 24 আওয়ার্সই থাকবে হামজার সাথে, হামজা অ্যান্ড্রয়েডের সাথে। হবিগঞ্জে আমাদের তরফ থেকে কোনো আয়োজন নাই, বিকজ দ্যাট ইজ হিজ প্রাইভেট স্পেস। উনি ফ্যামিলি স্পেস দেবে এবং যেটাকে আমরা রেসপেক্ট করি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নতুন জার্সি পাচ্ছে হামজা জামালরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে বাফুফের কিট স্পন্সর দৌড়। আর নতুন জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ভূচিত্রাবলী। আমাদের সম্মানিত সভাপতি ব্রিফ ছিল যে যেহেতু মেড ইন বাংলাদেশ করে প্রমোট করছে,
বাংলাদেশি ম্যানুফ্যাকচার সব কিছু যেন হয়, দ্যাটস নাম্বার ওয়ান। আর গ্লোবালি যেহেতু আমরা জানেন যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলির একটা ক্যাম্পেইন আছে এবং ফুটবল বিশ্ব ফুটবলের তরফ থেকে এটাকে প্রমোট করা হয়, তো সেটাকে মাথায় রেখে রিসাইকেল মেটেরিয়াল যেন ইউজ করা হয়। শোল্ডার থেকে হলো আমাদের হ্যান্ড স্লিভসের যে পোর্শনটা, সেই জায়গাতে হলো আমি একটা শাপলার শেপটা আমি আসলে শেপটা নিয়ে কাজ করেছি, যেটাকে আমি একটা জিওমেট্রিক ফর্মের মধ্যে আমি আসলে এনেছি। একটা ওয়াই এর মতো একটা শেপ, সেই শেপটা আমাদের চোখে পড়ে, কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ, তো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নদী, তো এই জায়গাটাকে আমি আসলে তুলে ধরতে চেয়েছি। এদিকে দেশের ফুটবলে এরই মধ্যে পড়তে শুরু করেছে হামজার প্রভাব। জাতীয় দলের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খুঁজে পেয়েছে বাফুফে। বেসরকারি ব্যাংক ইউসিবির সঙ্গে 5 বছরের চুক্তি করতে যাচ্ছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকরের দাবি পরিবারের, এক আসামি কারাগার থেকে পালানোয় ক্ষোভ। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণে জোটের সহযোগিতা কামনা। এবং গ্যাসের দাম বাড়ালে অবনতি হবে মূল্যস্ফীতি পরিস্থিতির, ব্যর্থ হবে 8% নামানোর লক্ষ্য অর্জন, বলছে সিপিডি। বাজেটে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার সুপারিশ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।